ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানালো বৃহত্তম তিন দল। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। সংস্কার ও ফ্যাসিবাদের বিচারের দাবি জামায়াত এনসিপির। প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরঞ্চ সর্বাত্মক সহযোগিতা করে আসছে। জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি। ওনাকে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে, এর ফলে আসলে এইভাবে ওনার পক্ষে কাজ করা সম্ভব নয়। সেই জায়গাতে উনি হতাশা ব্যক্ত করেছেন। বিতর্কিত ভূমিকার মধ্য দিয়ে চলছে সরকার, দাবি রুহুল কবির রিজভী। প্রশাসনের ভেতরে দলীয়করণ, রক্ষা হবে না গণতন্ত্র। চলমান সংকট ঘনীভূত করার জন্য আমরা শুনেছি এই সমস্ত উপদেষ্টারা তারা ভূমিকা পালন করছে। জন্ম জয়ন্তীতে কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা, গবেষণা ও তরুণ প্রজন্মের কাছে জাতীয় কবিকে নবরূপে উপস্থাপনের তাগিদ। এবং তার জীবনের যে আলেখ্য, তার দ্বারা তিনি সেটি প্রমাণ করেছেন। শুধু লিখেছেন তাই না, নিজে সেটি তিনি করে দেখিয়েছেন। সমাজের যত অত্যাচার অবিচারের বিরুদ্ধে তার লেখনী নিয়ে তিনি কাজ করেছিলেন এবং স্বদেশী আন্দোলনকারীরা তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙেছিলেন। চুয়াডাঙ্গায় মহামারীর মতো ছড়িয়ে পড়ছে অনলাইন বেটিং। লোভের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত অনেকে, বাড়ছে অপরাধ। প্রথম স্টেপে আমাকে 850 টাকা ফি দেয়, দ্বিতীয় স্টেপে 10,000 টাকা ডিপোজিট করা লাগে। অনেক বড় একটা অ্যামাউন্ট যখন আমার একবারে নিয়ে নেয় এক রাত্রে, সকালবেলা আমি আইডিও আর পাই না, আর নাম্বার তো মনে করেন যার কোনো কথাবার্তা তাদের কিছুই আমার হয় না। ঘুষ ছাড়াই মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের চাকরি, উচ্ছ্বসিত সাতক্ষীরা ও মুন্সিগঞ্জের কনস্টেবল পদে সদ্য নিয়োগপ্রাপ্তরা। 120 টাকায় চাকরিটা পেলাম, অনেক খুশি। আমার বাবা মা অনেক খুশি। আমি সম্পূর্ণ আমার মেধায় চাকরি পেয়েছি। আমার মা আজকে রোজা ছিল, আমি শুনে খুবই খুশি হবে। দেশের বিভিন্ন জায়গায় জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। চট্টগ্রামে নজর কাটছে বাহারি নামের বিশালাকার গরু। এত বড় গরু সচরাচর কোথাও দেখা যায় না, তো গরুটা এবং সৌন্দর্যের দিকেও অনেক, তো এই গরুটা দেখার জন্য আসছি আর কি। আমরা সবাই অনেক সাইজের গরু আছে, তার মধ্যে এটাও আমার খুব ভালো লাগে। আমি প্রায় সময় আসলে এটাই আগে দিই। মালয়েশিয়ায় কাল শুরু হচ্ছে আসিয়ানের শীর্ষ সম্মেলন। বাংলাদেশের সদস্য হওয়া নিয়ে আপাতত নেই কোনো সুখবর। ইসরায়েলি নারকীয়তায় 24 ঘন্টায় শতাধিক ফিলিস্তিনের মৃত্যু। দীর্ঘ অভিযানে সাধারণ গাজাবাসীকে বানানো হয় মানব ঢাল। এপি প্রতিবেদন প্রকাশ। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। Akij Bashir brings the true 700 ppm clear glass in Bangladesh. Akij Bashir Glass. প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চায় বিএনপি, জামায়াত ও এনসিপি, এবং তার অধীনেই একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদী দলগুলো। শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিএনপি, জামায়াত ও নাগরিক পার্টির নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা, যার মূল এজেন্ডা ছিল বর্তমান অসহিষ্ণু রাজনৈতিক পরিস্থিতি। আলাদা বৈঠকে দলগুলো এক ইস্যুতে একমত, পদত্যাগ করবেন না ডক্টর ইউনূস, তবে দ্রুত নির্বাচনের রোডম্যাপ চেয়েছে সব দলই। পাশাপাশি আসিফ মাহফুজ সহ 3 উপদেষ্টা পদত্যাগ দাবি করেছে বিএনপি। দেশ চালানোর মতো সহায়তা সব পক্ষের থেকে পাচ্ছে না অন্তর্বর্তী সরকার। হতাশ প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন কিনা, এই ইস্যু এখন টক অব দ্য কান্ট্রি। এই অবস্থায় রাজনৈতিক দলগুলোর ঐক্য সবচেয়ে বেশি জরুরি। এই বার্তা দিতে বড় দলগুলোকে ডাকেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যা 7:30টায় প্রথম বৈঠক হয় বিএনপির সাথে। 4 জন স্থায়ী কমিটির সদস্যের প্রতিনিধি দল ডক্টর ইউনূসকে পদত্যাগ না করার আহ্বান জানান। নির্বাচন নিয়ে দ্রুত রোডম্যাপ ও উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানায় দলটি। পরে আলোচনার বিষয়বস্তু ও দলের দাবিগুলো গণমাধ্যমে তুলে ধরেন বিএনপি নেতারা। বিএনপি কখনই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরঞ্চ প্রথম দিন থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। নিরাপত্তা উপদেষ্টা এবং
আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি, মুখেও বলেছি। সেই আশ্বাস ওনারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি। এরপর প্রধান উপদেষ্টা বৈঠক করেন জামাত ইসলামের সাথে। তাদের প্রতিনিধি ছিলেন মাত্র 2 জন। বৈঠক শেষে সাংবাদিকদের দলীয় প্রধান জানান, কিছু কিছু কারণে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছেন, তবে সংকট এখন কেটে গেছে। এই প্রথম সরকারের কাছে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে চেয়েছে জামাত। রাজনৈতিক নেতা তার জনপ্রতিনিধিত্বের একটা দাবি নিয়ে তিনি একটা অবস্থান নিয়েছিলেন, আবার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আরেকটা দাবিতে আরেক দল অবস্থান নিয়েছিলেন। এই সব কিছু প্রধান উপদেষ্টার জন্য কিছুটা কষ্টের, কিছুটা বিরক্তির ছিল, যার কারণে তিনি তার দায়িত্বের ব্যাপারেই পুনর্বিবেচনা করবেন এইরকম একটা অভিব্যক্তি তিনি প্রকাশ করেছিলেন, কিন্তু কার্যত এটা অফিসিয়ালি সামনে আসেনি। আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার। একটা, নির্বাচনটা কখন হবে, আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভিতরেই জনগণের কোনো ধরনের বড় ভোগান্তি না হয়ে একটা কমফোর্টেবল টাইমে এই নির্বাচনটা হওয়া উচিত আমরা মনে করি। দিনের শেষ বৈঠক হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে। সেখানেও ঘুরে ফিরে আসে দেশ পরিচালনায় সরকারের অস্বস্তির প্রসঙ্গ। এনসিপির চাওয়া পদত্যাগ করবেন না প্রধান উপদেষ্টা, বিচার ও মৌলিক সংস্কার শেষ করে প্রতিশ্রুতি মতো নির্বাচন দেবে সরকার। শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস বা এই সরকার নয়, সেই সময় যারা আমরা আন্দোলন করেছিলাম, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলেই কিন্তু সেই প্রতিশ্রুতি জনগণের কাছে ব্যক্ত করেছিল যে একটা নতুন বাংলাদেশ এবং সেটি সংস্কারের মধ্য দিয়ে এই নতুন বাংলাদেশ পাওয়া সম্ভব। সেই নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি থেকে কোনো পক্ষ সরে আসছে বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মনে হচ্ছে এবং ওনাকে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে। এর ফলে আসলে এইভাবে ওনার পক্ষে কাজ করা সম্ভব নয় এবং সংস্কার বা পরিবর্তন আনা সম্ভব নয়। তো সেই জায়গাতে উনি হতাশা ব্যক্ত করেছেন। পরে দলগুলোর মতামত ও দলগুলোর প্রতি প্রধান উপদেষ্টার বার্তা নিয়ে কথা বলেন তার প্রেস সচিব শফিকুল আলম। মাননীয় চিফ অ্যাডভাইজারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন তার নেতৃত্বে তাদের আস্থা আছে, পদত্যাগের বিষয়টা উনি ভাবছেন। তো সে বিষয়ে তারা বলেছেন যে পুরো বাংলাদেশ সবাই এই চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে আস্থা আছে। 3টি বড় দলের সাথে বৈঠকের মাধ্যমে প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি ইতি টানা হলো বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। রবিবার অন্য আরও কয়েকটি দলের সাথে বসার কথা প্রধান উপদেষ্টার। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার যদি কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নেয় তাহলে সেটা দুঃখজনক। কোনোভাবেই জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, অন্তর্বর্তী সরকারের বৈশিষ্ট্য হবে নিরপেক্ষ, অথচ তারা বিতর্কিত ভূমিকার মধ্য দিয়ে যাচ্ছে। উপদেষ্টারা যদি দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো গভীর এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে তাহলে জনগণ তা মেনে নিবে না বলেও হুঁশিয়ারি দেন রিজভী। নির্দিষ্ট সময় নির্বাচন অনুষ্ঠানের কথা বলা অপরাধ নয়, এমনটা উল্লেখ করেন তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানের আন্দোলনে কাজী নজরুল জাতিকে বারবারই অনুপ্রেরণা জুগিয়েছেন। আগামীতেও ন্যায্য দাবি আদায়ে জাতীয় কবি প্রাসঙ্গিক হয়ে থাকবেন বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার এটা তো একটি তার যে বৈশিষ্ট্যটা হবে তো নিরপেক্ষ সরকার। এই সরকার যদি কোনো একটি বিশেষ রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে তাদেরকে কি বলে যে মানে পানি সিঞ্চন করে সে চারাগাছ থেকে মহিরুহিতে পরিণত করার দায়িত্ব তো অন্তর্বর্তীকালীন সরকারের নয়, বরং তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী আছে। সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে নজরুল জয়ন্তী। এবারের প্রতিপাদ্য 24-এর গণ অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অন্তিম শয্যায় শায়িত আছেন জাতীয় কবি। কবির জন্মজয়ন্তী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হন। সেখান থেকে সকাল 6:30টায় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে শোভাযাত্রা নিয়ে তারা কবির সমাধিতে যান। সেখানে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন। উপাচার্যের সভাপতিত্বে কবির সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। এদিন কবির অনুরাগীরাও তার সমাধিতে শ্রদ্ধা জানাবেন।
আজকে কাজী নজরুল ইসলাম যা দিয়ে গেছেন বাঙালিকে, বাঙালি জাতিকে, এটা অনস্বীকার্য। তিনি শিখিয়ে গেছেন যে সব সময় সত্যের পথে থাকবো, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলবো, রুখে দাঁড়াবো। এই কাজগুলোই যদি আমরা সকলের মাঝে ছড়িয়ে দিতে পারি, আমরা তাকে ধারণ করতে পারি, তবেই কিন্তু আমাদের সার্থকতা। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তীতে যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, তাতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখা এবং সর্বাবস্থায় সাম্য এবং শান্তি বজিয়ে রাখবার জন্য নিজেদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখা, এই দুটো শিক্ষাই আমাদের এই মহান কবি তার বিভিন্ন লেখাতে এবং তার জীবনের যে আলেখ্য তার দ্বারা তিনি সেটি প্রমাণ করেছেন। সর্বসাধারণের সম্মান প্রদর্শনের জন্য উন্মুক্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিদওয়ান আহমেদ। সবশেষ খবর জানবো রিদওয়ানের কাছ থেকে। রিদওয়ান, আনুষ্ঠানিকতা তো শেষ, জাতীয় কবিকে শ্রদ্ধা জানাতে আরো কারা কারা এসেছেন সর্বসাধারণ এবং তারা কি বলছেন জানাবেন আমাদের। সোহার, কবি নজরুলের আজ জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু সকাল থেকেই নানা কর্মসূচি ছিল এই সমাধিস্থলকে ঘিরে। আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু নানা স্তরের মানুষ, অর্থাৎ সর্বস্তরের মানুষ কিন্তু তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য, পুষ্পস্তবক অর্পণের জন্য কিন্তু এই রাজধানীর যে নজরুল সমাধি আছে সেখানে কিন্তু সবাই জড়ো হচ্ছিলেন। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় মসজিদের পাশে একে একে সবাই পুষ্পস্তবক হাতে কবি সমাধিতে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও আমরা দেখেছি তারা পুষ্পস্তবক অর্পণ করেছেন। ঠিক তার পরপরই কিন্তু সর্বস্তরের জনগণের জন্য সেটি উন্মুক্ত করে দেয়া হয় এবং এখন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, অঙ্গ সংগঠন সকল নেতাকর্মীরা কিন্তু একে একে তাদের ফুল নিয়ে কিন্তু এই সমাধিস্থলে আসছেন এবং পুষ্পস্তবক অর্পণ করছেন। সেই সাথে কিছুক্ষণ আগেই যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা আর অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, সেই অনুষ্ঠান কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তবে আজ সারাদিনই কিন্তু নজরুল জয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই আশপাশে নানা আয়োজন কিন্তু নেওয়া হয়েছে। শিক্ষার্থী সহ সকলে কিন্তু সবাই সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং সেই সাথে এখনো পর্যন্ত কিন্তু যারা যারা আসছেন প্রত্যেকেই দোয়া করছেন সমাধিস্থল ঘিরে এবং সেই সাথে সকলেই কিন্তু পুষ্পস্তবক নিয়ে হাজির হচ্ছেন এখানে এবং কবির প্রতি যে গভীর শ্রদ্ধা নিবেদন, সেই শ্রদ্ধা নিবেদনের জন্যই কিন্তু সকলে এখানে আসছেন এবং তাদের শ্রদ্ধা নিবেদন শেষে কিন্তু তারা চলে যাচ্ছেন এবং সেই কর্মসূচিতেও কিন্তু অংশ নিতে আমরা দেখেছি সাধারণ মানুষদের। সোহাগ, রেদওয়ান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একই সাথে তিনি সাম্যের কবি, তিনি প্রেমের কবি। তার সৃষ্টিতে তারুণ্য খুঁজে পায় পরিবর্তন, আবার বিপ্লবে তিনি হয়ে ওঠেন প্রাণশক্তি। প্রেমিক পায় অনুভূতির ভাষা আর নিপীড়িত মানুষ শোনে বিদ্রোহের ঝংকার। তবে নিত্যকার জীবন চর্চায় তার সৃষ্টির উপস্থিতি খুব একটা নেই বললেই চলে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তীতে বিনম্র শ্রদ্ধা। ফারহানা ন্যান্সি জানাচ্ছেন বাকিটা। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যেদিন অবসান হবে শোষণের। কবি নেই, কিন্তু তার অমর কবিতা, গান এখনও প্রেরণা যোগায় অন্যায়, জুলুম আর শোষণের শেকল ভাঙার। আজীবন মানবতার ধর্মে বিশ্বাসী নজরুল তীব্র ভাষায় আঘাত করেছেন ধর্মান্ধতা আর সাম্প্রদায়িকতা। আমি কবি বলে বলছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম। এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর অন্য হাতে রণতুর্য নিয়ে জয়গান গেয়েছেন চিরতারুণ্যের। প্রাসঙ্গিক কবি নজরুলকে আমরা আমাদের জীবনচর্চায় কতটুকু মনে রেখেছি? আমি শুধু এই দেশেরই, এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। তাহলে এই যে সকল দেশের সকল মানুষের এই কবিকে, এটা কিন্তু আমাদের নিজেদের স্বার্থে তাকে প্রতি মুহূর্তে আমাদের কিন্তু চর্চার মধ্যে আনতে হবে, তাতে আমরা লাভবান হব। কিন্তু এই চর্চার জায়গাটুকুতে আমরা এখনো কিন্তু তার প্রতি সুবিচার করতে পারিনি। এটি আমাদের ব্যর্থতা, আমাদের সীমাবদ্ধতা। ধূমকেতুর মতো খুব ছোট্ট লেখালেখির জীবন, কিন্তু কি প্রবল প্রচণ্ড তার ঝলকানি। পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তি সহ জেলা উপজেলায় পর্যায়ে নজরুলের সৃষ্টির চর্চা তাকে নতুন প্রজন্মের মাঝে উজ্জ্বল করে রাখতে পারে বলে মনে করেন এই নজরুল গবেষক। পাঠ্যপুস্তকের একেবারে প্রথম শ্রেণী থেকে শুরু করে সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত, বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পর্যন্ত কাজী নজরুল ইসলামকে যথাযথভাবে
উপস্থাপন করতে হবে। সকল দেশের সকল মানুষের কাছে মানবতার এই বন্ধুকে কিন্তু আমরা পৌঁছে দিতে পারিনি। সেই ক্ষেত্রে তার যে সাহিত্যকর্ম সেগুলোকে ইংরেজিতে বা পৃথিবীর প্রধান প্রধান ভাষায় ট্রান্সলেট করার ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে। কবি যেন আগে থেকেই জানতেন অনাগত ভবিষ্যৎ। চারপাশে সাম্প্রতিক যে অস্থিরতার চিত্র আমরা খুঁজে পাই তাতে বড় প্রয়োজন নজরুলের, প্রয়োজন তার মহাকালছেদী প্রতিবাদী কণ্ঠ। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল এবং তার সহধর্মিণী প্রমীলার স্মৃতি বিজড়িত মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়ি। যমুনা তীরে গড়ে ওঠা এই জমিদার বাড়ি ঘিরে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা, কিন্তু সংস্কারের অভাবে তা ধ্বংসের পথে। কবিপত্নী প্রমীলার জন্মভিটা, শানবাঁধানো এই ঘাট আর জমিদার বাড়ি, তার সাথে জড়িয়ে কবি নজরুলের স্মৃতি। প্রমীলার প্রেমের টানে এখানে তিনি এসেছেন বেশ কয়েকবার, রচনা করেছেন অসংখ্য কালজয়ী সাহিত্য। কিন্তু নজরুলের স্মৃতি বিজড়িত এই তেওতা জমিদার বাড়িটি এখন সংস্কারের অভাবে ধ্বংসের পথে। তুমি যে গিয়েছো বকুল বিছানো পথে, এখানে একটি বড় বকুল গাছ ছিল। একটা যদি লাইব্রেরি প্রতিষ্ঠা করা যায়, এখানে যদি নজরুল স্মৃতি কেন্দ্র প্রতিষ্ঠা করা যায়, নজরুল ইনস্টিটিউট কেন্দ্র প্রতিষ্ঠা করা যায়, তাহলে পর্যটকরা এসে এখানে এসে নজরুল সম্পর্কে, প্রমীলা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর জমিদার বাড়ির একাংশ সংস্কার করলেও বেশিরভাগই জরাজীর্ণ, খসে পড়ছে ইট সুরকি। বাড়িটি সংস্কারের পাশাপাশি পর্যটক আকর্ষণে সুযোগ সুবিধা বাড়ানোর দাবি স্থানীয়দের। সবাই আসে কারণ জায়গাটা অনেক সুন্দর, তবে আরো সুন্দর হতো যদি এই কাজী নজরুল ইসলামের এই শ্বশুরবাড়িটা যদি ঠিক করা হতো। দেশ বিদেশ থেকে এখানে অনেক লোকজন আসে নজরুল প্রমীলার স্মৃতিস্বরূপ দেখতে, কিন্তু এসে তারা হতাশ হয়ে ফিরে যায়, কারণ এখানে নজরুল প্রমীলার স্মৃতিস্বরূপ দেখার মতো, জানার মতো, বোঝার মতো কোনো কিছুই নেই। এই সব জানালা টানালা সব বিল্ডিং সব ভেঙে চুরে পড়ে যেতেছে, অলরেডি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। প্রেম আর সাম্যের কবি নজরুলের স্মৃতিধন্য তেওতাকে পর্যটন বান্ধব করতে নানা পরিকল্পনার কথা জানালেন ইউএনও। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে কাজী নজরুল ইসলাম ও প্রমীলা স্মৃতি পাঠাগার করার একটি আমরা উদ্যোগ নেব এবং এটিকে পর্যটন বান্ধব করে গড়ে তোলার জন্য সেখানে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেটি প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং নদী সংলগ্ন, যমুনা নদী সংলগ্ন জায়গাটিকে আরও সুন্দর করে গড়ে তোলার জন্য, পুরো এলাকাটিকে পর্যটন স্পট গড়ে তোলার জন্য আমরা কাজ করছি। জাতীয় কবির জন্মজয়ন্তীতে এবারও আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন রয়েছে জমিদার বাড়ি প্রাঙ্গণে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। কবির স্মৃতি বিজড়িত মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়িতে এই মুহূর্তে আছেন সহকর্মী বিএম খোরশেদ। সরাসরি যাচ্ছি খোরশেদের কাছে। খোরশেদ, কবির জন্মজয়ন্তী ঘিরে কি কোনো আনুষ্ঠানিকতা সেখানে দেখতে পাচ্ছেন? একটু জানতে চাই আপনার কাছে। ছোহার, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মানিকগঞ্জের এই যে তেওতা গ্রাম, সেই তেওতা গ্রামে কিন্তু স্থানীয় প্রশাসন এবং নজরুল বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের উদ্যোগে কিন্তু নানা আনুষ্ঠানিকতা রয়েছে। আপনি জানেন যে কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত এই তেওতা জমিদার বাড়িকে ঘিরে এইখানে স্থানীয় প্রশাসনের উদ্যোগে কিছুক্ষণের মধ্যে কবির যে মুরাল রয়েছে, আশালতা সেনগুপ্তা কবির পত্নী এবং কাজী নজরুল ইসলামের যে মুরাল রয়েছে সেই মুরালে শ্রদ্ধা নিবেদন করা হবে। একই সাথে দিনভর এখানে জমিদার বাড়ির প্রাঙ্গণে যে মঞ্চ, সেই মঞ্চে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং সন্ধ্যায় কবির লেখা দামাল ছেলে নাটকটি মঞ্চস্থ হবে। এবং আপনি জানেন যে এই তেওতা জমিদার বাড়ি এই সাথেই রয়েছে আসলে নজরুলের যে পত্নী আশালতা সেনগুপ্তা ওরূপে প্রমীলা, সেই প্রমীলা এবং কাজী নজরুলের স্মৃতিধন্য এই তেওতা। এই জমিদার বাড়ির শানবাঁধানো ঘাট, বকুলতলা সবখানে আসলে নজরুলের স্মৃতি রয়েছে। এখানে বসে অনেক সাহিত্য তিনি রচনা করেছেন, অনেক কবিতা, গান এবং বিভিন্ন যে তার যে লেখা, সেই লেখায় কিন্তু আমরা সেই বিষয়গুলো কিন্তু পাই। এবং
এই নজরুল প্রমিলার স্মৃতিধন্য তেওতায় নজরুল প্রেমী যারা রয়েছেন তারা আসলে দিনভরই আজকে একটি মিলন মেলা হবে। বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী এখানে আসবেন এবং বিভিন্ন যে নজরুল যে গবেষক তারা আসবেন এবং তারা এসে নজরুলের এই জন্মজয়ন্তীটা আজকে আসলে উদযাপন করবেন। সোহার, খোরশেদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গায় ছড়িয়ে পড়েছে অনলাইন বেটিং এর জাল। চমকপ্রদ বিজ্ঞাপন আর লোভনীয় ফাঁদে পা দিচ্ছেন অনেকে। দ্রুত সময়ের মধ্যে কয়েক গুণ টাকা আয়ের লক্ষ্যে বিনিয়োগ করছেন তারা। লগ্নির জন্য টাকা জোগাতে কেউ কেউ জড়িয়ে পড়ছেন নানা অপরাধে। হ্যাঁ ভাই, ফোন থেকে টাকা ইনকাম করা যায়। এখন আমি গেম খেলে টাকা ইনকাম করি। রাতারাতি বড়লোক হবার নেশায় অনলাইন জুয়ায় টাকা লগ্নি করেছিলেন এই যুবক। লাভ তো দূর, লগ্নিকৃত টাকা নিয়েও গায়েব বেটিং সাইটের এজেন্ট। সবসময় কথা হইতো, ভাই আপনি কত দিলেন, কত তুলতে পারলেন, কত হারলেন, প্রতিনিয়ত কথা হতো। পরে যখন অনেক বড় একটা অ্যামাউন্ট যখন আমার একবারে নিয়ে নেয় এক রাত্রে, সকালবেলা আমি আইডিও আর পাই না, আর নাম্বার তো মনে করেন যার কোনো কথাবার্তা তাদের সাথে কিছুই আমার আর হয় না। একই রকম গল্প আরেক যুবকের। ফ্রিল্যান্সিং এর আশা থেকে জড়িয়ে পড়েন বেটিংয়ে। কারি কারি টাকা হারানোর পর এখন দিশেহারা সে। প্রথমে আমার টেলিগ্রামে একটা মেসেজ আসে যে আপনি পার্ট টাইম জব করার জন্য প্রস্তুত কিনা। তখন আমি রাজি হই। প্রথম স্টেপে আমাকে 850 টাকা ফি দেয়। দ্বিতীয় স্টেপে 10,000 টাকা ডিপোজিট করা লাগে। তখন আবার 97,000 টাকা ডিপোজিট করতে বলে। 97,000 টাকা ডিপোজিট করে কমপ্লিটলি সম্পূর্ণ তুলে নিতে পারবেন। চুয়াডাঙ্গা জেলা জুড়ে এরকম ভুক্তভোগীর তালিকা দিনকে দিন বাড়ছেই। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে জুয়ারির সংখ্যাও। বেটিংয়ের জন্য টাকা জোগাতে অপরাধে জড়িয়ে পড়ছে কেউ কেউ। অনেকে এই টাকার জোগাড় করতে গিয়ে বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করার ফলে সময় মতো পরিশোধ করতে না পারাতে আত্মহননের পথ খুঁজে নিচ্ছে। যে খেলছে সে আর হচ্ছে যে খেলাচ্ছে, এদের দুইজনের মধ্যে সীমাবদ্ধ। তারা দুইজন না জানানো পর্যন্ত বাইরের মানুষ তৃতীয় পক্ষ তো জানতে পারছে না। প্রথমে ডিপোজিট করলে পাবেন 50% বোনাস। চোখের সামনে শত শত মানুষ নিঃস্ব হলেও কোনোভাবেই লাগাম টানতে পারছে না প্রশাসন। আমাদের যে জুয়া আইন আছে সেখানে আসলে অনলাইন জুয়ার নিয়ে ব্যবস্থা গ্রহণ করার সুযোগ অনেক কম। আমরা যেহেতু এটা বেশিরভাগই ইয়াঙ্গার জেনারেশন, আমরা এরকম তথ্য পেলে তাদেরকে মা বাবার মাধ্যমে আমরা সামাজিকভাবে সচেতন করার চেষ্টা করছি। আর যারা ক্ষতিগ্রস্ত আসলে এই সম্পর্কে এরকম কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসলে অভিযোগ আমাদের কাছে আসেনি। মোবাইল অ্যাপস ও ওয়েবসাইট ভিত্তিক এসব বেটিং সাইটগুলোর আর্থিক লেনদেন হয় বিভিন্ন মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। আইন শৃঙ্খলা বাহিনীর সদিচ্ছায় সেসব অপরাধী চক্রদের সহজেই শনাক্ত করা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। মেধা ও যোগ্যতার ভিত্তিতে হয়েছে পুলিশে নিয়োগ। এতে উচ্ছ্বসিত সাতক্ষীরা ও মুন্সিগঞ্জে কনস্টেবল পদে সদ্য নিয়োগপ্রাপ্তরা। তাদের বেশিরভাগই নিম্নবিত্ত পরিবারের সন্তান। আনন্দিত অভিভাবকরাও। ঘোষণা হচ্ছে পুলিশে নিয়োগ পরীক্ষার ফলাফল। প্রার্থীদের চোখে মুখে উদ্বেগ। উত্তীর্ণের তালিকায় নিজের নাম শুনে কান্নায় ভেঙে পড়েন মুর্শিদ আলম। সমাপ্তি ঘটল ইটভাটায় দুর্বিষহ জীবনের অধ্যায়। সম্প্রতি সাতক্ষীরায় কনস্টেবল পদে চাকরি পেয়েছেন 28 জন। তাদের মধ্যে 3 জন নারী, বেশিরভাগই হতদরিদ্র পরিবারের। নিজের মেধা ও যোগ্যতায় উত্তীর্ণ হয়েছেন সবাই। দিন অনেক কাজ করে, ধান কাটে, মাদক বিক্রি করে, অনেক কষ্ট করে মানুষ করে, পরিবার ছোট সন্তান। আমার বাবা একজন ভ্যান চালক, আমাদের কোনো যোগাযোগ না, আমি সম্পূর্ণ আমার মেধায় চাকরি পেয়েছি। ভীষণ খুশি হবে। আমার মা আজকে রোজা ছিল, আমি শুনে খুবই খুশি হবে। স্যার, মুন্সিগঞ্জেও নিয়োগ পেয়েছেন 2 নারী সহ 20 জন। পূরণ হয়েছে স্বপ্ন, মূল্যায়ন হয়েছে সততা, মেধা ও যোগ্যতার। সামনে এখন পেশাদারিত্বের চ্যালেঞ্জ। 120 টাকায় চাকরিটা পেলাম, অনেক খুশি। আমার বাবা মাও অনেক খুশি। দেশের জন্য কাজ করব। পুলিশের চাকরিতে আসলে কোনো ঘুষি লাগে না, সেটা একদম নিজের যোগ্যতার ভিত্তিতে নিজের চাকরিটা পাওয়া যায়। সরকারি চাকরি প্রতিটা ছেলেরই স্বপ্ন থাকে, তো সেই স্বপ্নটা আমি অ্যাচিভ করতে পারছি। চাকরিতে আবেদন ফি মাত্র 120 টাকা, খরচ ওটুকুই, তাতেই সন্তানের সরকারি চাকরি। উচ্ছ্বসিত আনন্দিত অভিভাবকরা। সাতক্ষীরা শহরে বসবাস করে ভ্যান চালাই খাই, যেহেতু তারপরও আমার কন্যা চাকরি দিয়েছে, এটা আমি অনেক খুশি। আর তো আমরা তো টাকা দিয়ে নিতে, আমরা মেধার মধ্যে রয়েছি, মেধাই থাকবো ইনশাআল্লাহ। ওর ইচ্ছা ছোট থেকে ডিফেন্সে চাকরি করবে, যা করার আশা পূর্ণ হয়েছে, আমরা অনেক খুশি। নিয়োগ পাওয়াদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান পুলিশ সুপারদের। চাকরি দেওয়ার নামে প্রতারকদের থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। তারা যেহেতু স্বচ্ছ একটা প্রক্রিয়ার মাধ্যমে নিরপেক্ষভাবে নির্বাচিত হয়েছেন, তারা এই দেশকে গড়ে তোলার ক্ষেত্রে
একনিষ্ঠভাবে কাজ করবেন। তারা তাদের মেধা প্রজ্ঞার মাধ্যমে মানুষের জানমাল এগুলো নিরাপত্তা বিধানে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এই দেশকে সমৃদ্ধির জন্য কাজ করে যাবেন। ঘুষ দুর্নীতিমুক্ত যে পুলিশের যে দুর্নাম, এটা থেকে সে দূরে থাকবে এবং দুর্নীতিমুক্ত যে পুলিশ সমাজ বলে আমরা, এটা তারা বজায় রাখে, যে তাদের যে পুলিশের কার্যক্রম এটা কাজ করে যাবে। আরও কয়েক জেলাতেও এভাবেই কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হয়েছে। রাকিব সরকার, যমুনা নিউজ। ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন পশুর হাটে শুরু হয়েছে বেচাকেনা। এবার ক্রেতাদের ঝোঁক ছোট এবং মাঝারি আকারের পশুর দিকে, তাই বড় গরু বিক্রিতে অনলাইন প্রচারণা চালাচ্ছেন খামারিরা। শেষ সময়ের পরিচর্যায় ব্যস্ত সংশ্লিষ্টরা। তবে গো খাদ্য এবং লালন পালনের খরচ বেড়ে যাওয়ায় রয়েছে লোকসানের শঙ্কাও। ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর কোরবানির পশুর হাট। ছোট মাঝারি থেকে বিশাল আকৃতির গরু নজর কাটছে সবার। গোপালগঞ্জ জেলার সবচেয়ে বড় পশুর হাট পরানপুরে এর মধ্যে শুরু হয়েছে বেচা বিক্রি। তবে এখনো অনেকেই হাটে আসছেন পশু দেখতে। হাট কর্তৃপক্ষের আশা কয়েকদিনের মধ্যেই জমে উঠবে বেচাকেনা। আমি গরু আনছি মোট 13টা, 8টা বিক্রি করছি, 5টা আছে। বাজারের সার্বিক অবস্থা মোটামুটি বোঝা যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে আগামীতে আরো একটু বৃদ্ধি পেতে পারে। 2টা বেচছি লস দিয়ে, আর বেচা কিনা নাই। দাম দর কাস্টমার হইলে তো বেচা কিনা হতো, কাস্টমার দামই তো কয় না। পাইকারদের আনাগোনা বেড়েছে জয়পুর হাটের বিভিন্ন পশুর হাটে। এবার ছোট আর মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি, দামও নাগালের ভেতর। অন্যদিকে কোরবানির জন্য খামারগুলোয় প্রস্তুত বড় গরুগুলো বিক্রিতে চলছে অনলাইনে প্রচারণা। গরু বাজার পর্যবেক্ষণ করে দেখলাম বাজার স্থিতিশীল, খুব একটা বেশি না। জয়পুর হাটটাও গরু নিয়ে আসি, তারপরে রানীগঞ্জে নিয়ে আসি, মোটামুটি বেচা কিনা ভালো করি। গ্রামে থেকে গরু কিনে আনছে, বুঝছেন, যেটা টার্গেট করলাম সে টার্গেটে বেচা পেলাম না। গরুর যে খাদ্য লালন পালন যে বিভিন্ন খরচগুলো আসে, এই খরচ অনুযায়ী এবার যে খাদ্যের দাম হিসাবে আমাদের যে দামগুলো করতেছে, এই দামগুলো আমাদের হলো পর্তায় হচ্ছে না। সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই পশু মোটাতাজা করা হচ্ছে মেহেরপুরের বিভিন্ন খামারে। শেষ সময়েও পশু পরিচর্যায় ব্যস্ত সময় কাটছে খামারিদের। কিন্তু গোখাদ্যের দাম বৃদ্ধি ও লালন পালনে খরচ বেড়ে যাওয়ায় কাঙ্ক্ষিত মুনাফা নিয়ে শঙ্কা তাদের। আমাদের গরু সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে আমরা নিয়ন্ত্রণ করছি, যেমন ভুসি আছে, গুঁড়া আছে, স্যালাড আছে, এগুলো খাওয়াই। বাজার দর যদি ভালো থাকে এখন আল্লাহর রহমতে, তাহলে আমাদের কিছু দেখা যায় লাভের মুখ দেখি। কোরবানি আসতেছে, কোরবানির সামনে ঘাটিতে তুলতে হবে, এগুলোর জন্য 24 ঘন্টা আমরা কাজ করি। কাজ করার পর সেবা যত্ন করি, গরুগুলো সুস্থ করা হবে। হাটে যদি আমরা সেভাবে দাম ভালো পাই তাহলে আমরা এটা লাভবান হব, আর যদি দেখা যাচ্ছে সেভাবে দাম না পাই তাহলে আমরা খুব লস হব। দ্রুতই কোরবানির হাটে পুরোদমে বেচাকেনা শুরু হবে বলে আশা ব্যবসায়ী ও খামারিদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বাহারি নামের বিশাল সব গরু নজর কাটছে চট্টগ্রামে। আগেভাগে এগুলোর দেখা মিলছে বিভিন্ন এগ্রো ফার্মে। দেখতে সুন্দর বলে দর্শনার্থীদের আগ্রহ বেশ, তবে দাম আকাশচুম্বী, ফলে আপাতত দেখেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ক্রেতাদের। সবার আকর্ষণের কেন্দ্রে থাকা এসব গরুর বেশিরভাগ এখনও অবিকৃত। চালচলনে ভারিক্কি ভাব, নাম টাইগার। প্রায় 6.5 ফুট উচ্চতার উলবাড়ি শিব্বি জাতের এই গরুটির ওজন প্রায় 25 মণ। দাম হাঁকা হচ্ছে 13 লাখ টাকা। চট্টগ্রামের চান্দগাঁওয়ে সারা এগ্রোতে বিশাল আকারের গরুটি দেখতে ভিড় করছেন অনেকে। এত বড় গরু সচরাচর কোথাও দেখা যায় না, তো গরুটা এবং সৌন্দর্যের দিকেও অনেক, তো এই গরুটা দেখার জন্য আসছি আর কি। আমরা সবাই অনেক সাইজের গরু আছে, তার মধ্যে এটাও আমার খুব ভালো লাগে। আমি প্রায় সময় আসলে এটাই আগে দেখি। তো এখানে আসছি, অনেক দূর থেকে আসছি দেখার জন্য, তো সেটা আর কি দেখে খুব ভালো লাগতেছে। পরিবেশটাও খুব সুন্দর। এটা হচ্ছে মূলত ইন্ডিয়ান উলবাড়ি জাতের ষাঁড়। এটার ওজন আছে নিয়ার 1 টনের কাছাকাছি আলহামদুলিল্লাহ। এটার আমরা দাম চাচ্ছি 13 লক্ষ টাকা। ভিন্ন বর্ণ ও বিশেষ বৈশিষ্ট্যের গরু নজর কাটছে ক্রেতাদের। টেক্সটাইল মোড়ে এশিয়ান এগ্রোতে সাদা ও গোলাপি রঙের মিশ্রণে এই গরুটি হাসা জাতের, ওজন প্রায় 950 কেজি। একটা হাসা জাতের গরু, এই জাতের এই হাইটটা আসলে খুবই রেয়ার। এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার নাভি, কম্বল সবগুলো হচ্ছে সাদা। ক্রেতা আকৃষ্ট করতে শাহিওয়াল, দেশাল, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান, নেপালি গিরসহ বিভিন্ন প্রজাতির গরুর দেখা মিলছে এবারও। দর্শনার্থীও কম নয়। ফ্যামিলি নিয়ে সবাই, ছেলে মেয়ে সবাই একসাথে আসে, ভালো লাগে। আমি অন্য ফার্মে যাই, এখানে আসি, প্রত্যেক বছরই আসি একসাথে, খুবই ভালো লাগে। আসলে গরু হচ্ছে আমাদের ইমোশন আর কি, মানে সব দিকে ঘুরে যেভাবে নেওয়া যায়। আমি হাটে ঘুরতেছি, বিভিন্ন এগ্রোতে যাচ্ছি, ভিজিট করতেছি। আসলে সুন্দর সুন্দর গরু আনছে এরা। ছোট গরুর থেকে বড় গরু যারা কেনে তাদের জন্য আমরা এখানে সব একবার 55,000 থেকে শুরু করে 15 লাখ টাকা দামের গরু পর্যন্ত আমরা রাখি।
আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। বরিশাল নগরের একটি বহুতল ভবনে হলো অগ্নিকাণ্ড। অবশ্য হতাহত হয়নি কেউ। শনিবার রাত ৯টা নাগাদ বটতলা এলাকার গোড়াচাঁদ দাস রোডের ওটিবিএল ভবনের 10 তলার ছাদে স্টোর রুমে হঠাৎই আগুন লাগে। এতে ভবনের বাসিন্দাদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের আধ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে স্টোর রুমের কিছু মালামাল পুড়ে গেছে। আমাদের কাছে একটা ফোন আসে ফায়ার সার্ভিসের কাছে যে 10 তলা একটা ভবনে, বটতলা 10 তলা একটা ভবনে টপ ফ্লোরে আগুন লেগেছে। আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি। আসার পরে দেখি যে দাউ দাউ করে আগুন জ্বলছে। এখান থেকে পানি 10 তলা নিয়ে আমরা দ্রুত অগ্নি নির্বাপন করি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ঘটনাটা ঘটতে পারে বলে আমরা ধারণা করতেছি প্রাথমিকভাবে। মালয়েশিয়ায় কাল শুরু হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রদূত আসিয়ানের শীর্ষ সম্মেলন। যোগ দেবেন 19 দেশের শীর্ষ নেতা এবং বিভিন্ন পর্যায়ের 20,000 প্রতিনিধি। এবারের আয়োজনে নতুনত্ব আসিয়ান গালফ কোঅপারেশন কাউন্সিল, জিসিসি ও চীন, এই 3 আঞ্চলিক ব্লকের উচ্চ পর্যায়ের পৃথক সম্মেলন। পাশাপাশি মিয়ানমারের সামরিক ও গণতান্ত্রিক সরকারের মধ্যে সংলাপের উদ্যোগ নিচ্ছে এই জোট। তবে বাংলাদেশের সদস্য হওয়া নিয়ে আপাতত কোনো সুখবর নেই। দক্ষিণ পূর্ব এশিয়া মানে শুধু সমুদ্র আর দ্বীপপুঞ্জের বিনোদন কেন্দ্র নয়, বরং গত 4 দশকে তাক লাগিয়েছে এই অঞ্চলের ধারাবাহিক উন্নয়ন। তাই তো এসব দেশ এখন নিয়ন্ত্রণ করছে বৈশ্বিক অর্থনীতির প্রায় 9%। বলা হয় এই দাপটের কৌশলগত কেন্দ্রবিন্দু অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন বা আসিয়ান। জোটের 10 সদস্য ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া। এবার আসিয়ান শীর্ষ সম্মেলনের পর্দা উঠছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। আয়োজন এমন সময় হচ্ছে যখন বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক টানাপোড়েন আর অর্থনৈতিক অনিশ্চয়তা মাথাচাড়া দিচ্ছে আঞ্চলিক নিরাপত্তা ইস্যু। তাই এবার মিয়ানমারের চলমান সংকট সমাধানে গুরুত্ব দেবে আসিয়ান। কথা হবে দক্ষিণ চীন সাগর বিরোধ নিয়ে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রভাব মোকাবেলায় স্বাধীন কৌশলগত প্ল্যাটফর্ম তৈরি নিয়ে একমত হতে চাইবেন আসিয়ান গালফ কোঅপারেশন কাউন্সিল ও চীনের শীর্ষ নেতারা। 2050 সাল 25 বছর পরে যদি দেখি, তাহলে আপনি মনে করতে পারেন যে চীনা টোটাল জিডিপি উইল বি ইন দ্য রেঞ্জ অফ $50 trillion, ASEAN would be in the range of $30 trillion, India will be in the range of $25-30 trillion. কাজে এগুলো হচ্ছে আগামী দিনের সারা পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি। 1.5 দশক ধরে আসিয়ানের সদস্য পদ পেতে মরিয়া বাংলাদেশ। জোট সদস্য বিভিন্ন দেশের সরকার প্রধানের কাছেও এই বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ইতিবাচক সাড়া দিয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড। শেষ পর্যন্ত আলোচনা বেশি দূর গড়ায়নি, তবে এবার জোরে সোরে আলোচনা হবে পূর্ব তিমুরের সদস্য পদ নিয়ে। বিমস্টেক ওয়াইড কোঅপারেশন যেগুলো আছে, 7টা সেক্টর আইডেন্টিফাই করা হয়েছে, সেগুলোতে আমাদের জোর দিতে হবে। আর এফটিএর আলোচনা আসিয়ানের কোনো পার্টিকুলার দেশের সাথে যেখানে আমাদের হয়তো বেশি লাভ হবে, আমাদের বাণিজ্য হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তাদের সাথে, সেখানে হয়তো আমরা চিন্তা করতে পারি। 46তম আসিয়ান শীর্ষ সম্মেলন শেষ হবে 27 জুন। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, মালয়েশিয়া। জরিমানা দিয়ে ঢালাও কালো টাকা সাদা করার সুযোগ আর থাকছে না। বিশেষ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের দেয়া সুবিধারও টানা হবে লাগাম। জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতেই তৈরি হবে আগামী অর্থ বছরের বাজেট। বিশেষ সাক্ষাৎকারে এমন কথা বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান, কিছুটা বাড়ছে ব্যক্তির করমুক্ত আয় সীমা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে বিশেষ গুরুত্ব। পাচার করা অর্থ ফিরিয়ে আনতে বাজেটে থাকবে দিক নির্দেশনা। আগামী বাজেটের মূল দর্শন সমতা ভিত্তিক কল্যাণমুখী রাষ্ট্র। রিমন রহমানের রিপোর্টে বিস্তারিত। নিয়ন্ত্রণে নেই মূল্যস্ফীতি। সরকারি হিসাবে অর্থনীতির এই সূচক নিম্নমুখী হলেও কমছে না মানুষের দুর্দশা। বিনিয়োগ এবং কর্মসংস্থানও নেই সুখবর। পরিবর্তিত এই সময়ে তৈরি হয়েছে নানামুখী চাপ। 2025-26 অর্থ বছরের জন্য তৈরি করা বাজেটে স্বাদ আর সাধ্যের সমন্বয় ঘটাতে চায় সরকার। বাজেট নিয়ে যমুনা টেলিভিশনের সঙ্গে খোলামেলা আলোচনায় অর্থ উপদেষ্টা জানালেন, মূল্যস্ফীতির হার 7 থেকে 8% মধ্যে নামিয়ে আনতে চায় সরকার। আগামী জুনের মধ্যে একটা এক্সপেকটেশন আছে হয়তো গভর্নমেন্ট, তখন আমরা ভাবছি যে মিনিমাম 7-8-8 মধ্যে গিয়ে পৌঁছাবে। কিন্তু এই ইনফ্লেশন হতে পারে 2 বছর যাবতীয় 11-11.5 ছিল, এখন 9-এ চলে আসছে। আর এর মানুষ স্বস্তি পাচ্ছে না, শুধু ইনফ্লেশন, খাবার দাবার তো
মানুষ এক জায়গা থেকে যেতে পারছে না, রাস্তাঘাটে ভিড়। আসছে বাজেটে কর ব্যবস্থায় আনা হচ্ছে পরিবর্তন, ঢালাও কালো টাকা সাদা করার সুযোগ আর থাকছে না, বিশেষ শিল্প গ্রুপের জন্য দেয়া সুবিধাও বাতিল হবে। স্ট্রেট ফরওয়ার্ডে কালো টাকা সাদা করা যে এত দিয়ে দেবো না, এটা দেবো না। ল্যান্ডে ভ্যালুয়েশন করে ঝামেলা আছে, তো আমরা চিন্তা করছি যে ল্যান্ড ইস্যুটা যদি বাড়িয়ে ট্যাক্স রেটটা কমলে, আমার ট্যাক্স কমবে না, স্পেসিফিক কিছু ইন্ডাস্ট্রি অনেক প্রবণতা পেয়েছে, ওদের নাম করেই বলা আছে, ওগুলি সামনে তো বলছে নো। এখন নো এক্সামশন আমাদের একটা পলিসি, ট্যাক্স এক্সপেন্ডিচার কমানো। ট্যাক্স এক্সপেন্ডিচার কমানো মানে এক্সপেন্ডিচার মানে ট্যাক্স কালেকশন। ব্যক্তির করমুক্ত আয়সীমা বেশি একটা বাড়াতে চান না অর্থ উপদেষ্টা, জানান এতে রাজস্ব আদায় আরও কঠিন হবে। পাচার করা অর্থ ফিরিয়ে আনতে নেওয়া হচ্ছে নানামুখী পদক্ষেপ। ব্যক্তি কর সীমা হয়তো কিছুটা বাড়াবো, নট হাই, তার মানে ট্যাক্সই তো দেয় না, তাই আমি যদি আরও বাড়িয়ে দিই তাদের জিরো ট্যাক্স করে না, রেভিনিউ জিরো হয়ে যাবে। যারা পাচার করছে তাদের এখানে নাই, কিন্তু ওদের অ্যাসেট আপনি খুঁজেই পাবেন না। আপনি সালমান রহমানের অ্যাসেট কি, ধানমন্ডি গুলশান একটা বাড়ি, আর সবগুলো সব হাইপোথেটিকেশনে ব্যাংকে, অতএব ডিফিকাল্ট হয়ে। তবে অলরেডি কিছু সেন্সিটিভ কেস আইডেন্টিফাই করা হয়েছে, বলে পার্সু করা হচ্ছে। রাজনৈতিক নানান বিশৃঙ্খলায় অর্থনীতিতে বেড়েছে চাপ। অর্থ উপদেষ্টা মনে করেন যদি শৃঙ্খলা না ফেরানো যায় তাহলে বড় কিছু অর্জন কঠিন হবে। আমাদের দর্শনটা হলো সমতা ভিত্তিক একটা কল্যাণমুখী রাষ্ট্র করা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। গাজায় অব্যাহত ইসরায়েলি তাণ্ডব নারকীয়তা। শনিবারও প্রাণ হারিয়েছে কমপক্ষে 52 ফিলিস্তিনি। খান ইউনিস এলাকায় গোলাগুলি ও ভারী গোলাবর্ষণে সহিংসতা চরমে পৌঁছেছে। প্রাণ হারিয়েছে একই পরিবারের 9 শিশু। আল মাওয়াসি এলাকার তথাকথিত সেফ জোনে ফিলিস্তিনিদের বড় জমায়েতের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে আইডিএফ। এতে অন্তত 7 জন নিহত এবং 50 জনের বেশি আহত হয়েছে। এছাড়া আন নাজলা এলাকায় ঘরবাড়িতে চালানো হয়েছে বিমান হামলা, এতে হতাহত বহু মানুষ। হামাসের আক্রমণ থেকে বাঁচতে নিরীহ ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে ইসরায়েলের সেনারা। ফিলিস্তিনিদের জিম্মি করে বিভিন্ন টানেল ও ভবনে ঢুকতে তারা বাধ্য করে। গাজায় 19 মাস ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে বর্বরতার সাক্ষী হয়েছেন বহু নিরস্ত্র ফিলিস্তিনি। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ইসরায়েলি বাহিনীর এই ভয়াবহতা। এ দৃশ্য গেল বছরের। সামরিক অভিযান চালানোর সময় এভাবেই এক নিরস্ত্র ফিলিস্তিনিকে মানবঢাল হিসেবে ব্যবহার করে ইসরায়েলি সেনারা। ভয়াবহ ওই ঘটনা নিয়ে তোলপাড় ওঠে বিশ্বজুড়েই। গেল 19 মাস ধরে গাজায় চলছে ইসরায়েলি তাণ্ডব এবং বর্বরতা। অভিযানের সময় নিরস্ত্র ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহার করা নিয়মিত ঘটনায় পরিণত করেছে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি এই ইস্যুতে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি, যাতে তুলে ধরা হয়েছে ইসরায়েলি এই অমানবিকতা। প্রতিবেদনে আবু হামদান নামের এক ফিলিস্তিনির কথা তুলে ধরে এপি। ভুক্তভোগী জানান ইসরায়েলি সেনাদের পোশাক পরিয়ে তাকে পাঠানো হতো বিভিন্ন স্থানে, যাতে হামাস সদস্যরা তাকে আইডিএফ সেনা ভেবে ভুল করে গুলি করতে পারে। এক্ষেত্রে সহজেই বোঝা যেত হামাস সদস্যদের অবস্থান। এপি জানায় অনেক সময় মানবঢাল হিসেবে ব্যবহৃত ব্যক্তির শরীরে সেট করা থাকত ক্যামেরা, যার মাধ্যমে ইসরায়েলি কমান্ড সেন্টার থেকে সরাসরি পর্যবেক্ষণ করা হতো হামলার দৃশ্য। প্রতিবেদনে আরও বলা হয়, ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের এই পদ্ধতির নাম মস্কুইটো প্রোটোকল। কখনো কখনো বন্দি ফিলিস্তিনিদের 8 ঘন্টার বেশি হাঁটানো হতো। কোনো কোনো দিন অভিযানে 6 জন পর্যন্ত মানবঢাল ব্যবহার করত ইসরায়েলিরা। আন্তর্জাতিক আইনে সামরিক অভিযানে মানবঢাল ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। নিরীহ ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের এসব অভিযোগ তদন্ত করা হচ্ছে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ৭৮তম কান উৎসবে সেরা সিনেমার পুরস্কার পাম ডিওর জিতেছে ইরানি পরিচালক জাফর পানাহির সিনেমা ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। স্থানীয় সময় শনিবার ঘোষণা করা হয় বিজয়ীর নাম। 21টি চলচ্চিত্রকে পেছনে ফেলে সেরার খেতাব জয় করে সিনেমাটি। 22 বছর পর কান উৎসবে ফিরে জাফর পানাহি করলেন বাজিমাত। এদিকে গ্রে প্রি পেয়েছে ইয়েকিন ক্রিয়ার সেন্টিমেন্টাল ভ্যালু চলচ্চিত্রটি। দি সিক্রেট এজেন্ট সিনেমার জন্য সেরা পরিচালক ক্লেবার মেন্ডোসে, একই চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা ওয়াগনার মাওর। সেরা অভিনেত্রী পুরস্কার গেছে নাদিয়া মেল্লেতির ঝুনিতে।